আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এবিডি বাংলা 24 এর আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই থাকছে শিরোনাম। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা এবং এর জবাবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক পাল্টা অভিযানের ফলে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে 120 জনে দাঁড়িয়েছে, যা পুরো অঞ্চলকে এক রণক্ষেত্রে পরিণত করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলমান সংকটের মাঝে তেহরানের এই ইতিবাচক অবস্থান ইঙ্গিত দেয় যে তারা সংঘাতের বদলে একটি কূটনৈতিক ও টেকসই সমাধানের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে অত্যন্ত আগ্রহী। গাজা উপত্যকার বিভিন্ন জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনীর আকস্মিক ও শক্তিশালী বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা পুরো অঞ্চলে এক নতুন শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। দীর্ঘ অবরোধের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচণ্ড কূটনৈতিক চাপের মুখে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি আংশিকভাবে খুলে দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ইসরায়েল সরকার, যা যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এতক্ষণ ধরে শুনলেন আন্তর্জাতিক শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা এবং এর জবাবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক পাল্টা অভিযানের ফলে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে 120 জনে দাঁড়িয়েছে, যা পুরো অঞ্চলকে এক রণক্ষেত্রে পরিণত করেছে। পাকিস্তানের অশান্ত এবং খনিজ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর একযোগে চালানো ভয়াবহ হামলায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা চরম সংকটে মুখে পড়েছে। বিচ্ছিন্নতাবাদীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রদেশটির বিভিন্ন জেলা এবং গুরুত্বপূর্ণ হাইওয়েগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগুপ্তা হামলা শুরু করে। তারা ভারী আগ্নেয়াস্ত্র, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক বিস্ফোরক ব্যবহার করে ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের একাধিক তল্লাশি চৌকি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। মহাসড়কগুলোতে সাধারণ যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করার পর নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। এই সমন্বিত হামলার মূল লক্ষ্য ছিল বেলুচিস্তানের সাথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে একটি অস্থিতিশীল এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স বিশাল এক পাল্টা সামরিক অভিযান শুরু করেছে, যা বর্তমানে পুরো প্রদেশকে একটি জীবন্ত রণক্ষেত্রে পরিণত করেছে। সেনাবাহিনীর গানশিপ হেলিকপ্টারগুলো দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের সম্ভাব্য আস্তানাগুলো লক্ষ্য করে অবিরাম বিমান হামলা এবং নজরদারি চালিয়ে যাচ্ছে। স্থলপথে কমান্ডো বাহিনী প্রতিটি গ্রামে এবং সন্দেহভাজন স্থাপনাগুলোতে চিরুনি অভিযান পরিচালনা করছে, যাতে বিদ্রোহীদের নেটওয়ার্ক পুরোপুরি গুড়িয়ে দেওয়া যায়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি যে উভয় পক্ষের গোলাগুলিতে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহতের সংখ্যা দ্রুত লাফিয়ে 120 জনে দাঁড়িয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে বড় ধরনের নাশকতার হুমকি দিয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। রেল লাইন এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে বিস্ফোরণ ঘটানোর ফলে প্রদেশের বিশাল একটি অংশ এখন অন্ধকারে ডুবে আছে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। সরকার এই নজিরবিহীন সহিংসতার পেছনে বিদেশি মদদ এবং গোয়েন্দা সংস্থার ইন্ধন থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। কুয়েটা সহ বড় শহরগুলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, কারণ শত শত আহত মানুষকে সেখানে চিকিৎসার জন্য আনা হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত শেষ সন্ত্রাসীকে নির্মূল করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশনাল অভিযান বন্ধ হবে না। প্রদেশের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে সাজোয়া যান মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত কয়েক হাজার সৈন্য আকাশপথে ও সড়কপথে ওই এলাকায় জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। এই সংঘাতের ফলে স্থানীয় অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য পুরোপুরি লাটে উঠেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে।
বিদ্রোহীরা দাবি করছে যে তারা তাদের সম্পদের অধিকার আদায়ের জন্য লড়ছে, কিন্তু সরকার একে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই বিপুল প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাহাড়ি গিরিপথগুলোতে অবস্থান নেওয়া স্নাইপারদের মোকাবিলা করতে আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। নিহতদের জানাজা এবং শেষকৃত্যের সময় কান্নার রোলে পুরো বেলুচিস্তানের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, যা এক শোকাবহ পরিবেশ তৈরি করেছে। অনেক পরিবার তাদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সিন্ধু এবং পাঞ্জাব প্রদেশের দিকে যাত্রা শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণে অনেক ব্রিজ এবং কালভার্ট ধসে পড়ায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে উদ্ধারকারী দলগুলোকে চরম বেগ পেতে হচ্ছে। আগামী কয়েকদিনে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় এখনও বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর বড় ধরনের একটি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে, যা মোকাবিলা করা এখন সরকারের বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলমান সংকটের মাঝে তেহরানের এই ইতিবাচক অবস্থান ইঙ্গিত দেয় যে তারা সংঘাতের বদলে একটি কূটনৈতিক ও টেকসই সমাধানের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে অত্যন্ত আগ্রহী। ইরান বর্তমান সময়ে তাদের দীর্ঘদিনের কঠোর পররাষ্ট্র নীতি থেকে সরে এসে এক নমনীয় এবং কূটনৈতিক আলোচনার ইঙ্গিত প্রদান করেছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান চরম অস্থিতিশীলতা এবং তেলের চড়া মূল্যের মাঝে ইরানের এই ইতিবাচক অবস্থানকে বড় ধরনের একটি কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবরোধের অবসান ঘটিয়ে বিশ্ব অর্থনীতির মূল ধারায় পুনরায় যুক্ত হতে অত্যন্ত আগ্রহী এবং তৎপর। পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে যে তিক্ততা তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার জন্য তারা এখন আলোচনার টেবিলে বসার সদিচ্ছা প্রকাশ করেছে। ইরানি নীতি নির্ধারকরা বুঝতে পারছেন যে একটি টেকসই কূটনৈতিক সমঝোতা ছাড়া তাদের স্থবির হয়ে পড়া অভ্যন্তরীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। সংঘাত এবং সামরিক উত্তেজনার পরিবর্তে তারা এখন সংলাপ এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে একটি সম্মানজনক সমাধানে পৌঁছতে চাইছে। তেহরানের এই নমনীয় মনোভাবের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সামগ্রিক জ্বালানি তেলের দাম কমাতে সহায়ক হবে। তারা তাদের পারমাণবিক কর্মসূচির কিছু শর্ত নিয়ে পুনর্বিবেচনা করতে রাজি হয়েছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের কাজকে সহজ করবে। দীর্ঘদিনের অবরোধের কারণে ইরানের তেল উত্তোলন এবং রপ্তানি খাত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে বিপুল বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তেহরান এখন প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের এই পরিবর্তিত অবস্থানকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই চুক্তি সফল হলে দেশের মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সমস্যা দ্রুত সমাধান করা যাবে। তারা এখন পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কূটনৈতিক উদ্যোগ সফল হলে ইরান পুনরায় তাদের বিশাল খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। পশ্চিমা দেশগুলো এখনও সাবধানতার সাথে ইরানের এই প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে, যাতে কোনো পক্ষই চুক্তির শর্ত লঙ্ঘন করতে না পারে। তেহরান বিশ্বাস করে যে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। কূটনৈতিক আলোচনার এই ধারাবাহিকতা বজায় থাকলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপ অনেকখানি প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের এই আগ্রহ প্রমাণ করে যে তারা যুদ্ধের ধ্বংসাত্মক পথ ছেড়ে এখন উন্নয়ন এবং সমৃদ্ধির পথে হাঁটতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো এখন ইরানে বিনিয়োগ করার জন্য চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে, যা তেহরানের অর্থনীতির জন্য বড় মাইলফলক হবে। তারা আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা বা সুইফট নেটওয়ার্কে পুনরায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সকল শর্ত
শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের ফলে সাধারণ ইরানি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার আশা করা হচ্ছে। তেহরান এখন বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোর সাথে এমন একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছতে চায় যা তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করবে। শান্তি ও স্থিতিশীলতার এই নতুন পথ বিশ্বকে একটি বড় ধরনের জ্বালানি সংকট থেকে মুক্তি দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাদের এই শান্তিপূর্ণ এবং গঠনমূলক অবস্থানের কথা বারবার তুলে ধরছেন। এই কূটনৈতিক তৎপরতা সফল হলে তা হবে বৈশ্বিক রাজনীতির ইতিহাসে একটি বড় ধরনের মাইলফলক, যা সংঘাতের চেয়ে সংলাপের গুরুত্বকে প্রমাণ করবে। গাজা উপত্যকার বিভিন্ন জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনীর আকস্মিক ও শক্তিশালী বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা পুরো অঞ্চলে এক নতুন শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর চালানো অতর্কিত এবং ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার অত্যন্ত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে একের পর এক শক্তিশালী মিসাইল এবং বোমা বর্ষণ করেছে। ভোররাতে চালানো এই হামলার ফলে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার কোনো সুযোগই পায়নি এবং মাটির সাথে মিশে গেছে বহু মানুষের স্বপ্নের ঘরবাড়ি। প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে নিহতদের মধ্যে একটি বড় অংশই হল নিরপরাধ নারী এবং অবুঝ শিশু, যারা যুদ্ধের কোনো পক্ষই ছিল না। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো গাজা শহর কেঁপে ওঠে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশের অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা দূর থেকে দৃশ্যমান ছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের খুঁজে পেতে স্থানীয় মানুষ খালি হাতেই মাটি ও ইটের স্তূপ সরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় এতই বেড়েছে যে সেখানে বারান্দায় এবং খোলা আকাশের নিচেও অনেককে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে নিহতদের অধিকাংশেরই শরীর বোমার আঘাতে এমনভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক কমান্ডের দাবি যে তারা শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। জনবহুল বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বোমা পড়ার ফলে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পুরো গাজা জুড়ে এখন কান্নার রোল এবং স্বজন হারানো মানুষের বুক ফাটা আহাজারিতে এক অত্যন্ত হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃত শিশুদের ছোট ছোট নিথর দেহ যখন কাফনে মোড়ানো হচ্ছিল, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখে ছিল অশ্রু আর মনে ছিল গভীর ক্ষোভ। এই হামলার পর গাজার বাসিন্দাদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ নিরাপদ কোনো স্থান সেখানে অবশিষ্ট নেই। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার ফলে বেঁচে থাকা মানুষগুলো এখন চরম মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই আক্রমণকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে দ্রুত স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ইসরায়েলি ড্রোনগুলো এখনও গাজার আকাশে চক্কর দিচ্ছে, যা যে কোনো সময় নতুন করে হামলার আশঙ্কার সৃষ্টি করছে। নিহতদের দাফন করার জন্য কবরস্থানগুলোতে এখন জায়গার অভাব দেখা দিচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে তুলছে। গাজার ছোট ছোট শিশুরা এখন আর খেলাধুলা করতে পারে না, বরং প্রতিটি মুহূর্ত কাটে তাদের বোমার আওয়াজ আর মৃত্যুর আতঙ্কে। এই নৃশংস হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অন্যান্য এলাকা এবং বিশ্বের বড় বড় শহরে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ এবং অপারেশন করার জন্য অ্যানেস্থিসিয়ার অভাব দেখা দেওয়ায় আহতদের কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নীরবতা গাজার সাধারণ মানুষকে আরও বেশি হতাশ এবং নিঃসঙ্গ করে তুলছে এই কঠিন সময়ে। প্রতিটি ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে। গাজার রাস্তাগুলো এখন বোমার গর্তে এবং ধ্বংসাবশেষে এমনভাবে ভরে গেছে যে অ্যাম্বুলেন্স চলাচলেও চরম বিঘ্ন ঘটছে। এই শোকাবহ পরিস্থিতির কথা শুনে সারা বিশ্বের বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। শান্তির কোনো লক্ষণই আপাতত সেখানে দেখা যাচ্ছে না, বরং গাজা এখন এক উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি মুহূর্তেই মৃত্যু হানা দিচ্ছে।
দীর্ঘ অবরোধের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচণ্ড কূটনৈতিক চাপের মুখে গাজার রাফা সীমান্ত ক্রসিংটি আংশিকভাবে খুলে দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ইসরায়েল সরকার, যা যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। গাজা উপত্যকার অবরুদ্ধ লক্ষ লক্ষ মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার পর রাফা সীমান্ত ক্রসিংটি আংশিক উন্মুক্ত করার খবরটি এক বিরাট আশার সঞ্চার করেছে। ইসরায়েল সরকার আন্তর্জাতিক মহলের, বিশেষ করে জাতিসংঘ এবং পরাশক্তি দেশগুলোর নজিরবিহীন কূটনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তটি বন্ধ থাকার ফলে গাজায় যে চরম খাদ্য এবং ওষুধ সংকট তৈরি হয়েছিল তা নিরসনে এটি একটি বড় পদক্ষেপ। সীমান্ত খোলার পর থেকে ত্রাণবাহী শত শত ট্রাক গাজার ভেতরে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছে, যা মানবিক সহায়তার গতি বাড়াবে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক প্রাণ রক্ষা পাওয়ার সম্ভাবনা জেগেছে। সীমান্তটি আংশিকভাবে খোলার ফলে গাজায় আটকা পড়া বিদেশি নাগরিকরা তাদের নিজ দেশে ফেরার একটি নিশ্চিত পথ খুঁজে পেয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে যে গাজার ভেতরে পানির বিশুদ্ধকরণ যন্ত্র এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কাজ এখন শুরু করা যাবে। যদিও সীমান্তটি পুরোপুরি সবার জন্য উন্মুক্ত করা হয়নি, কিন্তু এই আংশিক ছাড় গাজার মানুষের শ্বাস নেওয়ার মতো একটু জায়গা তৈরি করে দিয়েছে। মিশরীয় কর্তৃপক্ষ এই সীমান্ত দিয়ে পণ্য এবং মানুষ যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রশাসনিক এবং নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘ যুদ্ধের ফলে গাজার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল, যা এই ত্রাণ সরবরাহের ফলে কিছুটা হ্রাস পাবে। রাফাহ ক্রসিংয়ের মাধ্যমে জ্বালানি তেলের সীমিত সরবরাহ শুরু হলে গাজার হাসপাতালগুলোর জেনারেটর এবং অ্যাম্বুলেন্স সার্ভিস পুনরায় সচল হবে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো সীমান্ত দিয়ে প্রতিটি পণ্য প্রবেশের সময় অত্যন্ত কঠোরভাবে নজরদারি এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক রেড ক্রস এবং ইউনিসেফ এই সুযোগটিকে কাজে লাগিয়ে শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং টিকা সরবরাহের পরিকল্পনা নিয়েছে। গাজার সাধারণ মানুষ সীমান্ত ক্রসিংয়ের সামনে ভিড় জমাচ্ছেন এই আশায় যে তারা হয়তো তাদের প্রিয়জনদের সাথে দেখা করার সুযোগ পাবেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই সীমান্ত খোলা রাখাটা আগামী দিনে একটি বড় ধরনের যুদ্ধবিরতি আলোচনার প্রাথমিক ধাপ হতে পারে। সীমান্তের মিশরীয় অংশে থাকা স্বেচ্ছাসেবী কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন যাতে দ্রুততম সময়ে গাজার ভেতরে ত্রাণ সামগ্রী পৌঁছানো নিশ্চিত করা যায়। দীর্ঘ অবরোধে অতিষ্ঠ হয়ে পড়া গাজার যুবকদের জন্য এই সীমান্ত খোলার ঘটনাটি মানসিক কষ্টের মধ্যে এক চিলতে আলোর মতো দেখা দিয়েছে। তবে গাজার প্রকৃত চাহিদা মেটানোর জন্য এই আংশিক সীমান্ত খোলা যথেষ্ট নয় বলে মনে করছেন বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা। গাজার ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী প্রতিটি পরিবার এখন প্রার্থনা করছে যেন এই সীমান্তটি আর কখনোই স্থায়ীভাবে বন্ধ না হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দাতাদেশ এবং সংস্থাগুলো রাফাহ ক্রসিং দিয়ে গাজায় সহায়তার পরিমাণ আরও বাড়ানোর জন্য প্রতিশ্রুতি প্রদান করেছে। এই ইতিবাচক পরিবর্তনের ফলে গাজার অভ্যন্তরীণ কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়িক কার্যক্রম কিছুটা হলেও পুনরায় সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সীমান্ত দিয়ে নিয়মিত সহায়তা পৌঁছলে গাজার পুনর্গঠন কাজও ধীর গতিতে শুরু করা সম্ভব হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। এই ছোট একটি পদক্ষেপের মাধ্যমেই গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে এবং তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই ক্রসিংয়ের উপর নিবদ্ধ আছে যাতে কোনোভাবেই ত্রাণ সরবরাহে বিঘ্ন না ঘটে এবং এটি অব্যাহত থাকে। সামগ্রিকভাবে রাফাহ ক্রসিং উন্মুক্ত হওয়া গাজার অবরুদ্ধ জনপদের জন্য একটি জীবনদায়ী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা শান্তির পথে সহায়ক হতে পারে।